জেলা বিএনপির সমন্বয়ক এমপি নির্বাচন করেছে, সভাপতি ছিল, এখন আবার বাগেরহাট জেলা কমিটির মেম্বার আবার সমন্বয়ক, সে এই প্রোগ্রামে টাকা দিচ্ছে মনে করেন। এখন সে তো টাকা দিবি, সে তো বিএনপির লোক, সে জেলা ওয়ারি তার অবস্থান ভালো আছে দিবে। কিন্তু আমরাও সেটা শুনতে চাই। আজকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলছে যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী বা এই অপরাধ ওতে যেন কোনো বাড়িই নেয়, অথচ পুলিশের ডাটা 50% বৃদ্ধি পেয়েছে। পুলিশের সাথে কথা বলেছি, তারা আতঙ্কে আছে যে আসলে কারা আসবে, এই জামাত আসবে নাকি বিএনপি আসবে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় কেউ আসবে। সেই জন্য তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কার কথা শুনবে এরকম দ্বিধাদ্বন্দ্বে আছে। আপনার মনে করেন যে অনেকে, আমি একটা বক্তব্য দিয়েছি পরশুদিন, সেটা প্রায় 11 লাখ লোক দেখছে। আপনার স্বদেশ বার্তা আপনি দেখলে দেখবেন এখন মনে হয় 12 লাখ দেখা হয়ে গেছে। এখন আমাকে অনেকে আগের বক্তব্য দিচ্ছে, আমি 4 আগস্ট ছাত্রদের সাথে থাইকে শাহবাগে বক্তব্য দিচ্ছি যে আপনি তো এই দিনে এই বলছেন, এটা দিছে, এই মানে ওরাই দিছে। তা আমি বলছি যে আমি তো এটা অস্বীকার করি না, কিন্তু তার মানে কি তোমরা এই সুবিধা চাবা, এই করবা, আমাদের মাথায় উঠে নাচবা? হ্যাঁ, এই যে মনে করেন আপনার হাসনাত, তার একটা এই এখন ছেড়েছে, সে 17 মাসে ভাড়া দিতে পারে না বাসার, সেই মালিক বলছে যে আমার ভাড়া দিতে পারেন না, আপনি অন্য কাজ করেন, আপনি আমার কম্পিউটার নিয়ে কাজ করেন। অনেকে বাসায় বসে কাজ করে, কম্পিউটারে ডাটা এন্ট্রি করে, এটা করে ওইটা করে, আপনি তারপর আমাদেরকে টাকা দেন। সে মনে করেন আজকে যে তার অবস্থানটা, আর একজনে বলতো আমি টিউশনি করে দিতাম, তার অবস্থানটা, একজনে 2 কোটি টাকার গাড়ি চলে। এবং আমি দেখলাম যে যে ছেলেটা ওই নাহিদকে ইমাম বলছে গণতন্ত্রের, সেই ছেলেটার নামটা আমি হান্নান মাসুদ, সেই হান্নান মাসুদ টকশোতে আসছে কালকে, পরশুদিনও আসছে। সেই টকশোতে তখন তাকে বলে যে আপনারা, এবং খালেদ মহিউদ্দিন আবার তাকে টকশোতে সেও নিছিল, এই 5-7টা টকশোতে উত্তর দিতে পারে না, উত্তর দেওয়ার কোনো কায়দা নাই। বলছে যে আপনারা এই রূপায়ণ সেন্টারে কেমনে ভাড়া দেন এবং আপনারা এই প্রোগ্রামটা করলেন কিভাবে করলেন একটু বলেন, আপনারা বলেন। তারপর বলে যে আমাদের অনেকে দেয়, কে দেয়, এমনি এই গাড়ি আপনাদের দেয়, কয় দেয়, তা সে দিবে কেন? সে তো অবশ্যই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ থাকতে অবৈধ টাকা উপার্জন করছে, সে দুর্নীতিবাজ। পৃথিবীতে কোনো মানুষ স্বেচ্ছায় কেউ টাকা এরকম একটা রাজনৈতিক দলকে দিবে না, সে ইনভেস্ট করবে, সে আবার আঙ্গুল ফুলে কলা গাছ হবে, বট গাছ হবে, এইটার জন্যই দেয়। আপনি আমি ঢাকা ইউনিভার্সিটি, বিএনপি কে কেউ দেয় না, বিএনপি কি এমনি এমনি চলে? বিএনপি কে আমাদের দলীয় লোক উপহার হিসেবে দেয় না? উপহার হিসেবে তো দেয়, উপহার খুবই কম। আমাদের মিজানুর রহমান সিনহা, সে আমাদের একটা ডোনার, এই মিল্লাত ভাই ডোনার। এরপর এরকম মনে করেন আমাদের যারা অবস্থা সব ওদেরও তৈরি হয়ে গেছে আন্দোলনের পরে। দলে আছে, ডোনারও বলা যাবে না, দলে আছে, তারা সংখ্যাটা বেশি দেয়, তাদেরকে ধরে এই যে প্রোগ্রাম হয়েছে আন্দোলনে ওরা ছিল, বিপ্লব করেছে, ওদেরকে অনেক ভালোবেসে আমার জেলা বিএনপির সমন্বয়ক এমপি নির্বাচন করেছে, সভাপতি ছিল, এখন আবার বাগেরহাট জেলা কমিটির মেম্বার আবার সমন্বয়ক, সে এই প্রোগ্রামে টাকা দিচ্ছে মনে করেন। এখন সে তো টাকা দিবি, সে তো বিএনপির লোক, সে জেলা ওয়ারি তার অবস্থান ভালো আছে দিবে। কিন্তু আমরাও সেটা শুনতে চাই যে তুমি এখন কাজ জেনেছো, তোমরা তো ছাত্ররা কোনো টাকা নাই। আমি নোয়াখালী বেগমগঞ্জে একটা প্রোগ্রামে সভাপতিত্ব করেছিলাম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব সেটার প্রধান অতিথি ছিলেন। সেই সময় উনি বক্তব্যে বলেছিলেন সারা বাংলাদেশ থেকে 5000 ব্যবসায়ী আসছিল, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ী। আসার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতাম, এই জন্য আমি ওইখানে আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। সেখানে বলেছিল একমাত্র ছাত্র ছাড়া আপনাদের মাধ্যমে বলবো, বিএনপি যারা করবে প্রত্যেককে বলবেন কোনো না কোনো কাজ করতে। যদি কাজ না করে সে তো দালালি করবে, সে তো মাস্তানি করবে, সে চাঁদাবাজি করবে, সে দখলবাজি করবে। ছাত্ররা যেহেতু ছাত্রত্ব, তারা ছাত্রত্ব থাকবে, ছাত্রর পরে তারা কর্মসংস্থানে ঢুকে যদি রাজনীতি করার সুযোগ হয় রাজনীতি করবে, নতুবা তারা সে সরকারি চাকরি করবে, এটা করবে ওইটা করবে। এইটাই তো হওয়া উচিত। কিন্তু আজকে যেটা আপনি বলতেছেন, এইটা আমি যখন একটা গাড়ি দেব, আমি টাকা দেব কেন? আমি অবৈধভাবে থাকার জন্য। আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম যে 500 কোটির দুর্নীতি দমনের অভিযোগ, এই এস এম মনিরুজ্জামান, সে চট্টগ্রামের যে বন্দর চেয়ারম্যান, তাকে এই উপদেষ্টারা রেখেছে। আপনি কি দেখেননি যে কতগুলো টকশোতে এসে অনেকে বলেছে যে এই উপদেষ্টা এবং এই যারা সমন্বয় কিছু, তারা একেবারে তদবির বাণিজ্য করতেছে এবং নাম দিয়ে বলতেছে মিরপুরে একজন, বনশ্রীতে একজন, এমনকি সাংবাদিক ইলিয়াস 5 জনের ছবি দিয়ে তিনি বলেছে আমার কাছে প্রত্যেকটা রেকর্ড আছে, আমি চ্যালেঞ্জ করলাম এই 2 জন দিচ্ছে উপদেষ্টার ছবি, একজন নাহিদ আর একজন আসিফ মাহমুদ, আর দিছে হাসনাত, সারজিদ আর একটা মেয়েটাও কমিটিতে আছে। এই যে দিছে
আজকে দেখলাম ওই ছাত্র বৈষম্য বিরোধী বা এখন যে কমিটি হয়েছে ওরা রাজাকার বলতেছে, ওইটা বলে এক রাজাকার আমাদের সম্পর্কে 1 লাইন 2 লাইন আবার ওইটা ছাড়ছে কাট করে। যাই হোক, সেটা ছাড়ুক আর নাচক সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে এটা তো প্রশ্ন, উত্তর তো কোনো রকম দেওয়া যাচ্ছে না, ও ব্যাংক দিতে পারবেও না, কারণ এত অগাধ টাকা তো ছাত্রদের কাছে নাই। সে তো কোনো বাবার সন্তান, বাবার কাছে জানতে হইবে, এটা কি সহজ নাকি? অতএব অবশ্যই তারা যেভাবে কথা বলেছিল সেইভাবে তারা রাখতে পারেনি এবং সেইভাবে তারা নেই। তাই আমি মনে করি যে আজকে যেভাবে তারা আসছে, আপনার দেখেন আজকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলছে যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী বা এই অপরাধ ওতে যেন কোনো বাড়িই নেয়, অথচ পুলিশের ডাটা 50% বৃদ্ধি পেয়েছে, ডাকাতি এবং এরকম ধর্ষণ, মানে মাঝে তো আন্দোলনের সময় অফ ছিল, সেটা আবার এই সরকার আসার পরে এরকম বাড়ছে, সেইটা আপনার চিন্তায় এগুলো বাড়ছে। এখন আপনি বলবেন যে আমাকে সহযোগিতা করেন, এইটা কোনো কথা না। কথা হচ্ছে যে আপনি যদি প্রথমেই নিরপেক্ষ ভূমিকা পালন করতেন, আপনি যদি কারো পক্ষপাতিত্ব না নিতেন, আপনি যদি সচিবদেরকে ট্রান্সফার মানে বসাই রাখছেন আপনার 2-1 উপদেষ্টা এবং তার সাথে ওই সমন্বয়করা, আমরা স্পষ্ট দেখেছি ভাই যে তারা কিভাবে তদবির বাণিজ্য করেছে, যেটা আওয়ামী দোসর। একজন সচিব মনে করেন 1000 কোটি টাকার মালিক, এখন যদি তাকে সাসপেন্ড হইতে হয় তাহলে তো তার মান সম্মানও যাবে, টাকাও যাবে। সে এখন 100 কোটি টাকা দিয়ে দিয়েছে যে আমি আমার শুধু সচিব রাখো, যে কোনো একটা মন্ত্রণালয় দিলে হবে, যে কোনো একটা জায়গায় দিলে হবে, আমার কোনো বড় অ্যাডমিনিস্ট্রেশন দরকার নাই, আমার নামটা থাকুক যে আমি ভালো আসলাম, এই জন্য এই সরকার রেখেছে। এই কাজগুলো তারা করেছে এবং সর্বত্র আজকে আপনি দেখছেন সামাজিক মাধ্যমে ওসি ছাত্রলীগের লিস্টের তালিকায় ছিল, কমিটিতে ছিল, তাদের এরা বিভিন্ন জায়গায় ওসি নিচ্ছে। কারা নিচ্ছে? এই বর্তমান কমিটি নিচ্ছে, নাগরিক কমিটি, তাদের সেইগুলো স্পষ্ট হচ্ছে। তো এই যে ব্যাপারটা, আপনার এই কাজগুলো তারা করার কারণে আজকে অন্য অন্য দল সন্দেহ দেখা দিছে, আস্থা নাই অনাস্থা, বিশ্বাস নাই অবিশ্বাস, এই জন্য তারা আমরা তো হয়ে যাচ্ছে যে ব্যাপার কি, এটা কি হচ্ছে। এবং সর্বশেষ আপনাকে বলি, বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এই জন্যই যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কি এই জাতীয় নাগরিক পার্টিকে এস্টাবলিশ করবে নাকি জেনুইন নির্বাচন দেবে, সেই নির্বাচনে কি জামাত আসবে নাকি বিএনপি আসবে। আপনাকে আরো একবার বলেছিলাম, আমি অনেক পুলিশের সাথে কথা বলেছি, তারা আতঙ্কে আছে যে আসলে কারা আসবে, এই জামাত আসবে নাকি বিএনপি আসবে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় কেউ আসবে। সেই জন্য তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কার সাথে কথা শুনবে এরকম দ্বিধাদ্বন্দ্বে আছে। নতুবা আমি মনে করি বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন যৌথ বাহিনী তারা চেষ্টা করলে সকল সন্ত্রাস, সকল চাঁদাবাজ, দখলবাজ দমন করতে পারে, কারণ তাদের কাছে তালিকা আছে। আগে আওয়ামী লীগের সময় হাতেও তালিকা আছে, তাদের কাছে তো পাবেন। বর্তমান যারা আছে তারা তাদের কাজই তো এইটা ভাই। এখন সেই কাজগুলো করতে পারতেছে না এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের নিরপেক্ষতা আমাদের কাছে মনে হচ্ছে যে অনেকটা, এবং এই পাওয়ার খাটাচ্ছে। আপনি ইনিয়ে বিনিয়ে বললে উত্তর দিলে তো হবে না, মানুষ তো সব বুঝে। এই যে 5টা গাড়ির কথা উত্তর দিচ্ছে প্রেস সচিব, কিভাবে উত্তর দিচ্ছে, কয় দুইটা পরিবারের 2 জনকে আনার, 2 জনের জন্য কি 5টা গাড়ি লাগবে? এটা কি মানুষ কি? অতএব জি, এই জন্য আমি বলতে চাচ্ছি যে এরা, আমার এখনো সময় আছে, বাংলাদেশের স্বার্থে, শহীদদের স্বার্থে আপনার উচিত এদেরকে দ্রুত একটা সংস্কার করে নির্বাচন দেওয়া, এবং ওনারা যে বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো আসলে বিষয় না, এদের ক্ষমতা কোনো কিছু অদৃশ্য শক্তি এদের পিছনে আছে। নতুবা যদি তারা মনে করে যে রক্তের বিনিময়ে আসছি, তাহলে ওই শহীদ পরিবারের প্রতি তাদের খেয়াল দেওয়া উচিত ছিল, এই আহত পরিবারের দিকে খেয়াল দেওয়া উচিত ছিল। তারা একাধিকবার আন্দোলন করেও এখন পর্যন্ত তাদের অধিকার ফিরে পায়নি। এবং আবু সাঈদের ভাই সাক্ষাৎকার দিয়েছে যে আবু সাঈদের ওরা আদর্শ মানে, অথচ আমার পরিবারকে দাওয়াত দেয় নাই, আমি অন্যজনকে শুনে আসছি, দেখা হয়েছে, আমার সাথে ভালো কথা বলে নাই, তারা লিস্টেড 2 জনকে নিয়ে বক্তব্য শিখিয়ে দিয়ে সেই বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনারা দেখেছেন, লাইভ দেখেছেন যে ওইখানে সার্জিদ একটা মেয়েকে বলছে, আপু বলতে হবে যে আমার ভাইয়ের লাশ বোনের কাঁধে করে আমরা নিয়ে গেছি, আমার ভাইয়ের লাশ, এগুলো শিখিয়ে দিচ্ছে, সেটাই বলছে। এইটা তো কথা না, কথা হচ্ছে শহীদ পরিবারের মতো কথা বলবে, তাদেরকে আরো মূল্যায়ন করা উচিত ছিল। এবং এই যারা এখনো আহত, চিকিৎসা হচ্ছে না, তাদের প্রতি কিন্তু খেয়াল নাই, এরা এদের চিন্তা ভাবনা লয়ে ব্যস্ত। তাই আমি মনে করি
যে দল হয়েছে ভালো হয়েছে, কিন্তু সরকার সকলের প্রতি নিরপেক্ষ ভূমিকা নিক এবং কোনো সরকারি সুবিধা দিবে না, পৃষ্ঠপোষকতা করবে না, তাদের কথায় বদলি ট্রান্সফার করবে না, কাউকে কোথাও রাখবে না। এইগুলো থেকে বের হয়ে আসতে হবে। তাহলে বাংলাদেশে আরো আপনার এই চিন্তাই, রাহাজানি, ডাকাতি সবগুলো কমে আসবে। ধন্যবাদ।